টুয়ার্ড মাদ্রাসার দিকে যখন গেল, মানে একটা কমপ্লিট প্রতিষ্ঠান বিল্ড করার সেই মোটিভেশন, সেই তখন হাজব্যান্ড গাড়ি চালাতো, অটো গাড়ি। যদিও এটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সাপোর্ট ছিল না। অনেক বোঝানোর পর আমি রাজি করিয়েছিলাম যে আমি পড়াতে চাই, কারণ স্যার এটা বাদ দিয়ে দিন, হচ্ছে না। না না সমস্যা নেই, আপনি বলেন। মাদ্রাসার ছাত্রীদের প্রাইভেট পড়ানোটা ছেড়ে দিই। ওই মেয়েরা যারা আমার কাছে পড়তো তারা বললো যে ম্যাম, আপনার এখানে এসে তো কিছু বুঝতে পারি, আপনি যদি এটাও বন্ধ করে দেন তাহলে আমরা কোথায় যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমাদের সাথে আছেন বাইতুল হিকমা ইসলামিক একাডেমির দুজন ফাউন্ডার। অ্যাকচুয়ালি মেন একজন সাপোর্ট করেছেন এবং একজন অলরেডি স্ট্রাগল করছেন, এবং এই প্রতিষ্ঠানটাকে কিভাবে উনি জিরো থেকে এই লেভেলে নিয়ে আসছেন আমরা তার মুখ থেকে শুনতে চাইব। সর্বপ্রথম যিনি এই প্রতিষ্ঠানের ফাউন্ডার, তার নাম হচ্ছেন ফাতিমা এবং তার হাজব্যান্ড আশিকুর রহমান। সো ফাতিমা জি, আপনি আমাদেরকে বলতে পারবেন যে এই জার্নিটা আপনার কিভাবে শুরু হয়েছিল? জি অবশ্যই। 2014 সাল থেকে আমি টিউশন শিক্ষিকা হিসেবে ছিলাম। তখন আমার মাদ্রাসার পড়ালেখা শুরু। তো মাদ্রাসায় পড়ালেখা শুরু হওয়ার পর থেকেই কোরআন তেলাওয়াত আগে থেকেই জানতাম আর কি, যার কারণে আরবি কোরআন পড়াতে পারতাম। তো 2019 সালে আমার বিয়ে হয়। বিয়ের পরও পড়ানো চালু ছিল, যদিও এটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সাপোর্ট ছিল না। অনেক বোঝানোর পর আমি রাজি করিয়েছিলাম যে আমি পড়াতে চাই, কারণ আমার এটা এটা শখ ছিল, এটা ইচ্ছা ছিল, মানে ফুলফিল এটার উপর ফোকাস ছিল আমার, যে আমি টিচার হিসাবে পরিচিতি পেতে চাই এবং ভালো শিক্ষা দিতে চাই। জি। এরপর 2021 সাল, তখন আমার প্রথম বেবি হয়। ওই প্রেগনেন্ট অবস্থায়ও আমি টিউশন করাতাম। তো ছুটি নিয়েছিলাম 1.5 থেকে 2 মাসের মতো। জি। এরপর থেকে আবার টিউশন। তো একটা সময় যখন মনে হলো যে এখন ছোট বাচ্চা নিয়ে বাড়িতে গিয়ে টিউশন করাটা ভালো লাগছে না, বাচ্চাকে সময় দিতে পারতেছি না। তখন অনেক রিকোয়েস্ট করে একটা রুম নিলাম। যদিও এতে হাজবেন্ড প্রথমে রাজি ছিল না, এরপর শাশুড়িকে দিয়ে অনেক বোঝানোর পর উনি রাজি হয়েছিল যে ঠিক আছে একটা রুম নাও। সেখানে শুধু আরবি পড়াতাম। তো একটা সময় মনে হলো যে 3টা থেকে 6টার মাঝেই আমাদের এই কোরআনের পড়াটা শেষ হয়ে যায়। সকালেও রুমটা খালি পড়ে থাকে, রাতেও রুমটা খালি পড়ে থাকে। তো সকালের জন্য আমি কিছু ছোট ছোট বাচ্চা নিলাম যারা এখনো পড়ালেখা শুরু করেনি। জি। তাদেরকে হাতে ধরে লেখা শেখানো, এগুলো করতে থাকলাম। আর বিকালের জন্য কিছু টিউশন খুঁজতেছিলাম। আমি মাদ্রাসার ছাত্রী বলে স্কুলের কোনো স্টুডেন্ট আমার কাছে পড়াতে দিত না, ওরা ভাবতো যে আমি অঙ্ক ইংলিশ পারি না, এই আর কি। এরপর কিছু মাদ্রাসার ছাত্রী আসলো আরবি পড়ার জন্য। তখন আরবি না, সব সাবজেক্ট পড়ার জন্য তখন পড়ানো শুরু করলাম। মানে এমন হলো যে একটা সাবজেক্ট বোঝাতে বোঝাতে ওরা অনেক ধাপ এগিয়ে যাচ্ছে পড়ানোর। তো সেগুলো বারবার চেষ্টা করেও পারতেছিলাম না। অনেক অনেক বেশি চেষ্টা করতাম, 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা সময় দেওয়া, বাচ্চাদেরকে বাচ্চারা যেভাবে বুঝে সেভাবে বোঝানো। সব ধরনের চেষ্টার পরও বারবার কেমন যেন ফেল হচ্ছিলাম। কিন্তু তখন একটা প্রশ্নের মাঝে, সেটা হচ্ছে আপনার বিয়ের পরে আপনার প্রথম বাচ্চা হয়, জি তারপরে এই স্ট্রাগল শুরু হয়, তাই না? জি তো আপনি কিভাবে এটা ম্যানেজ করতেন, যেহেতু ছোট বাচ্চা আর আপনাকে বাইরে যেতে হচ্ছে টিউশন করার জন্য, তাহলে আপনার বাচ্চাকে কে দেখতো? বাচ্চা আমার শাশুড়ির কাছে থাকতো। ওকে। আর যখন রুম নিলাম তখন আমার কাছেও থাকতো। হাজবেন্ড তখন হাজবেন্ড গাড়ি চালাতো, অটো গাড়ি। উনি সকালে এসে দিয়ে যেতেন, জি। দুপুরে আবার বাসা থেকে খাবার নিয়ে আসতেন, এরপর রাতে আবার নিয়ে যেতেন। ও অনেক আচ্ছা। অনেক পরিশ্রম এগুলো, অনেক মানে অনেক কষ্ট বলতে পারেন, জার্নি অনেক। এগুলো স্ট্রাগল করেছে আমার সাথে, সবাই আমাকে হেল্প করছে, বিশেষ করে আমার ফ্যামিলি। তো একটা সময় স্যার এটা বাদ দিয়ে দেন, হচ্ছে না। না না সমস্যা নেই, আপনি বলেন। ভুলে যান ক্যামেরা আছে,
ভুলে যান সব কিছু, কোনো সমস্যা নেই, আপনি বলেন। আপনার যে জার্নি শুধু আপনার না, একটা মেয়ে হয়ে এই পর্যন্ত এগোনো এটা একটা ছোট ব্যাপার নয়। আর সাথে যেটা আপনি ভবিষ্যতের প্ল্যান করছেন, একজন স্টুডেন্ট আপনাদের মাদ্রাসায় এসে সে একদম মডার্ন এডুকেশন সিস্টেম, এবং সাথে সাথে যে আপনাদের কারেজটা আছে যে না আমরা এটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে চাই, তার জন্য যেভাবে আপনি এগোচ্ছেন, কিন্তু যে অভিভাবক যারা শুনছেন তারা জানতে চায় যে এটা কিভাবে সম্ভব হলো, যে একজন মেয়ে এই পর্যন্ত কিভাবে আসতে পারে এবং কিভাবে তার পরিবার তাকে সাপোর্ট করতে পারে। যেহেতু শুধু মেয়ে চাইলেই হয় না, একজন পরিবারের বউ যিনি ওয়াইফ, তার প্রতি অনেক দায়িত্ব থাকে ফ্যামিলির। এই সব কিছু করার পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো এত সহজ ব্যাপার নয়। তো এই জার্নির পিছনে অবশ্যই অনেকের ডেডিকেশন আছে, বিশেষ করে আশিকুর ভাই, আপনার হাজব্যান্ড, এবং যেমন বলছেন আপনার শাশুড়ি। অবশ্যই আপনি এখানে আসেন এবং আপনি পরিচালনা করছেন মাদ্রাসা, কিন্তু তার পিছনে তারও একটা বড় ডেডিকেশন আছে। জি, যদি অবশ্যই। সে আপনার বাচ্চাকে ঠিকমতো ম্যানেজ করতে না পারতেন, যে নিশ্চিন্তে আপনি থাকতে পারেন, ইভেন আমাদের ম্যানেজমেন্টের এখানে এসেও আপনি 5 ঘন্টা 4 ঘন্টা আপনারা দুজন থাকেন, তো যদি তিনি আপনার বাচ্চাকে ওইভাবে না রাখতেন এবং আপনি যদি ডে কেয়ারে রাখতেন, তাহলে মেন্টালি আপনি এত অ্যাক্টিভ থাকতে পারতেন না। জি, কেননা আপনার ভিতরে সবসময় এটা একটা চিন্তা কাজ করতো যে আমার বাচ্চা কেমন আছে। তো সেই জায়গায় যে এই সব মানুষগুলোর ডেডিকেশন, তো আপনাকে এগুলো তুলে ধরতে হবে মানুষের সামনে, যাতে তারা রিয়েল রিয়েল কোনো ফেক নয়, যেগুলো রিয়েল আপনাদের জীবনে চলছে তারা জানতে চায়। তো আপনাকে বলতে হবে এটা। জি। বলেন। আমার শাশুড়ি আমাকে অনেক বেশি সাপোর্ট করে, এমনকি ওনার 2 ছেলের চেয়েও বেশি। আমি ওকে। যখন কোনো সিদ্ধান্ত বলি যে আমার মনে হয় এটা করা উচিত, যদি আমার হাজবেন্ডরাও বলে যে না এটা ভালো হবে না, উনি ওনাদের এগেনস্টে গিয়ে হলেও আমাকে সাপোর্ট করে, বলে যে না এটা ভালো হতে পারে, তোমরা এটা ট্রাই করো। আর আমার হাজবেন্ডের কথা যদি বলি, উনি আহ, উনি একটু ভয় পান, হুম। যেহেতু ওনার বাবা নেই, সাপোর্ট করার মতো কেউ নেই। উনি ছোট থেকে একা একা বড় হয়েছেন এবং যেখানে গেছেন ওই অভিভাবক না থাকার কারণে যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছে এগুলো তাকে এখনো ওইভাবেই ভয় পাইয়ে দেয়। তো অ্যাকচুয়ালি এটাকে ভয় বলা যাবে না। যখন পরিবারের মাথার উপরে, মানে যেমন আমাদের ফাদার, যখন তিনি না থাকেন তখন আমাদেরকে ম্যানেজ করার মতো দুনিয়ায় অনেকে থাকতে পারে, কিন্তু ফাদার যিনি হন তিনি যদি দুনিয়ায় না থাকেন, তখন একজন ছেলে একজন হাজব্যান্ড হয়ে গেছে। তো তাকে অবশ্যই ভাবতে হয়, যেহেতু কোনো খারাপ ডিসিশন জি, যেটা আপনি হয়তো ভাববেন যে আপনার উপরে আপনার হাজব্যান্ড আছে, কিন্তু জি, তার উপরে নেই। হ্যাঁ, এর জন্য তিনি আমি আমি সবসময় ভেবেচিন্তে সাহস আমার পাই। মনে হয় ডিসিশন নেয়, হয়তো ভয় পান না। জি, জি। হ্যাঁ, অনেক ভাবেন যে এটা করলে ভালো হবে কিনা। আমি পজিটিভ দিকগুলো দেখলেও নেগেটিভগুলো বেশি ভাবেন, যেটা এমন তো নাও হতে পারে, জি, দুই তখন সাইড কি দুইজন করব। ভাবে, এটা অনেক হ্যাঁ, ভালো। কিন্তু আমি সবসময় এটাই বলি যে তুমি যদি আমার পাশে থাকো, জি। আমি এর চেয়ে অনেক বেশি বাধা অতিক্রম করতে পারবো, আমার কাছে এগুলো কোনো ব্যাপার মনে হবে না। তো আমার শাশুড়ি রাজি করানো পর্যন্ত মানে উনি আছেন আমার ইয়ের সাথে, বাকি আমার বাচ্চাদের দেখাশোনা করেন, জি। কিন্তু জি। এর বাইরে যত কাজের আঞ্জাম, একটা প্রতিষ্ঠান চালাতে হলে তো আর শুধু ঘরে বসে পড়ালেই তো হয় না, বাইরে হুম। অনেক কাজ থাকে, এগুলো সব আমার হাজবেন্ড একাই করে। ও, গুড। তো যেখানে ছিলাম, যে আমাদের একটা রুমের ভিতর আমি পড়াতাম তখন, তখন যখন ওই মাদ্রাসার বাচ্চারা আমার এখানে পড়তে আসতো, আমি চাইলেও ওদেরকে ভালো পড়া দিতে পারতেছিলাম না। জি। জি। আর সকালে ছোট বাচ্চাদের যখন আমি ক্লাস নিতাম, হাতের লেখা শেখাতাম, পড়াতাম, ওইগুলো আবার খুব ভালো চলতেছিল। ওইখানে খুব প্রশংসা পাচ্ছিলাম যে আমি এটার উদ্যোক্তা, আমি এদেরকে আমার মতো করে তৈরি করতেছি, একদম অ্যাডভান্স লেভেলের পড়ালেখা। কিন্তু রাতের পড়াটার সময় আমি মানে ড্যামেজ হয়ে যেতাম বারবার, যে এটা পারতেছি না, এত পরিশ্রম করার পরেও তাদেরকে ভালো রেজাল্ট আমি দিতে পারতেছি না। এরপর একবার ভাবলাম যে এই প্রাইভেট মাদ্রাসার ছাত্রীদের প্রাইভেট পড়ানোটা ছেড়ে দিই। জি। তারপর ওই মেয়েরা যারা আমার কাছে পড়তো তারা বললো যে ম্যাম আপনার এখানে এসে তো কিছু বুঝতে পারি, আপনি যদি এটাও বন্ধ করে দেন তাহলে আমরা কোথায় যাব, ওকে। আপনি বন্ধ না করে একটা মাদ্রাসা দিয়ে দেন।
যেন আমরা সেখানে পড়তে পারি। আপনি যেভাবে পড়ান এই পড়াগুলো আমাদের জন্য অনেক উপকার হয়। তো মূলত এই যে জার্নিটা টুয়ার্ড মাদ্রাসার দিকে যখন গেল, মানে একটা কমপ্লিট প্রতিষ্ঠান বিল্ড করার সেই মোটিভেশন, সেটা আপনি হয়তো অভিভাবকের থেকেই পেয়েছেন, যে যেহেতু আপনার কোয়ালিটি অফ টিচিং দেখে তারা জি আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে না, এখন সময় এসেছে যে আপনি আরও মানুষকে একসাথে করে তাদেরকে এই ভ্যালুটা প্রোভাইড করতে পারেন, তাই না? জি